গোপাল, 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 তোর কি হয়েছে? তুমি কি স্বপ্ন দেখলে? কি হলো? অমন করে তাকিয়ে কি দেখছো? তুমি কেমন আছো গিন্নি? কি হলো, কোনো জবাব দিচ্ছ না যে? বড় টের পাই, নড়াচড়া করে। গোপাল, আমার গোপাল আসছে, আমার গোপাল। কিন্তু তোমার কি হয়েছে বলো তো? জানো গিন্নি, আমি স্বপ্ন দেখলাম। আমার সারা ঘর জুড়ে ছোট্ট ছোট্ট পায়ে গোপাল ঘুরে বেড়াচ্ছে, সারা ঘর আলো করে। আমার গোপাল। আসলে তুমি সারাদিন নাম গান করো তো, তাই তুমি স্বপ্নে গোপালকে দেখতে পাও। হয়তো তুমি ঠিকই বলছো গিন্নি। দেখো, আমাদের কৃষ্ণদাসের 9 বছর বয়স হয়ে গেল, দ্বিতীয় কোনো সন্তান হয়নি বলে তোমাকে তো এই সমাজে কম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়নি বলো। উচ্চ শ্রেণীর মানুষেরা বলেন যে এক পুত্র খাওয়াও যা, অপুত্র খাওয়াও তাই। আজ তুমি দ্বিতীয় সন্তানের জননী হতে চলেছ। এটা শ্রী গোপালের আশীর্বাদ ছাড়া আর কি বলো? আচ্ছা, কৃষ্ণ কি নিয়মিত টোলে যাচ্ছে? হ্যাঁ, তা যাচ্ছে বটে, তবে লেখাপড়ায় তার বিশেষ মন নেই, খেলাধুলোতে তার ভারী আগ্রহ। সারাদিন বন বাজারে ঘুরে বেড়ায়, আর সন্ধে হলেই সে ওই ঠাকুমার কোলটিতে এসে গল্প শোনে। এই না গো, এই ভোর হয়ে এলো, না না না, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। শোনো, হ্যাঁ, এবার তুমি একটু নিজের দিকে নজর দাও তো, একটু খাওয়া দাওয়া ঠিকঠাক। হ্যাঁ। আহ আহ কি হলো, কি হলো গিন্নি? হ্যাঁ, গোপাল, এই কি আছে সেদিকে? আমার গোপাল আসছে। কি আছে? গোপাল আসছে, গোপাল কে আছিস? গোপাল আসছে। বাবা, মায়ের কি হয়েছে বাবা? মায়ের কিছু হয়নি বাবা। তাহলে ঠাকুমা আমাদের ঢুকতে দিচ্ছে না কেন? আমাদের তো ওঘরে যেতে নেই, দেখছো না, ওঘরে দাইমা ছাড়া আর অন্য কেউ নেই। দাইমা কে? আমি হরি হরি আমি হরি হরি আমি আমি দাইমা, শুনছো, তোমাদের ছেলে হয়েছে গো। জয় হরি, জয় হরি, জয় হরি, জয় হরি। দেখি বাবা, নাচো। বাহ, শোনা। দাদু দাদু, আপনি পড়ে যাবেন। দাদু দাদু, আপনি এইখান দিয়ে আসুন। যাই বলো আর তাই বলো ভায়া, যশবন্ত বৈষ্ণবের মতো একনিষ্ঠ ভক্ত আমাদের এই সফলডাঙ্গা গ্রামে আর একজনও নেই। আরে এই গ্রামে কেন, আমার তো মনে হয় এই ফরিদপুর জেলাতে এত বড় ভক্ত না 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 না। আচ্ছা, তাহলে ভায়া
আমরা দুটো ডুব দিয়ে আসি। হ্যাঁ তাই চলো। আচ্ছা তাহলে পুটলাটা দাও, পুটলাটা এখানে রেখে দিই কোথাও। এই নাও। আচ্ছা আচ্ছা পুটলাটা আরে কোথায় রাখি? আরে কাকে, এই তো খোকা, আরে ও খোকা, আরে এসো 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 এসো। কি নাম তোমার? হরিচাঁদ তোমার বাবার নাম? যথানন্দ ঠাকুর। বাহ 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 বাহ, কি সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা বাবা, আমার যেন মদন মোহন। হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি আমাদের পুটলাটা একটু রেখো আর দেখো, আর আমরা এক্ষুনি দুটো ডুব দিয়ে আসছি। চলো 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 চলো। না 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 না, আমরা কিছুতেই থাকবো না। ঠিক বলেছো। দোহাই দোহাই আপনাদের, আমি আমার পুত্রের হয়ে আপনাদের কাছে করজোড় করে ক্ষমা প্রার্থনা করছি। দোহাই এই গৃহ আপনারা পরিত্যাগ করে যাবেন না। না না, এই ব্যবহার করলে আমাদের পক্ষে এখানে থাকা অসম্ভব। কিন্তু আপনারা একটা কথা বোঝার চেষ্টা করুন, হরিচাঁদ নিতান্ত শিশু, সে কিছু বোঝে না, না জেনে বুঝে সে এই কাজ করে ফেলেছে। আপনারা দয়া করে তাকে ক্ষমা করে দিন, যাবেন না। এত করে যখন বলছো তখন নয় দুদিন থেকেই যাই। কি বলো হে, ভক্তের আবেদন তো আর ফেলা যায় না। তবে হ্যাঁ, আপনাকে কিন্তু কথা দিতে হবে, দ্বিতীয়বার এই ব্যবহার যেন না হয়। সে তো বটেই, সে তো বটেই। তবে কি জানেন তো, আমাদের দ্বিতীয় সন্তান হরিচাঁদ, সে একটা বিশেষ যোগে এই ধরাধামে এসেছে। ঈশ্বরের স্পর্শ তার দেহে। ইচ্ছে থাকলেও তাকে তো আর কটু কথা কইতে পারিনি। বটেই তো, বটেই তো। ঠাকুর, ও ঠাকুর, একটা দুঃসংবাদ আছে ঠাকুর। দুঃসংবাদ? আরে আমাদের বিষে কাল ব্যাধি হয়েছে। কালব্যাধি? কই, চল তো দেখি। চলো 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 চলো। দেখি দেখি, কাল ব্যাধি, ওঠা, মারাত্মক ব্যাধি। আমার আর করার কিছু নেই। কি বলছেন কবিরাজ মশাই? ও আমার একটি ছেলে, আপনার দুটো পায়ে ধরছি, আপনি যে করেই হোক ওকে বাঁচান। ভগবানকে ডাকা ছাড়া কোনো পথ নেই। আমি চললুম। হে ঠাকুর, তুমি আমার ছেলেকে বাঁচাও। হরে হরি, তোদের বিষয়ে তোদের সবাইকে ছেড়ে চলে গেছে রে। কবিরাজ মশাই কি বলে গেলেন? কবিরাজ মশাই নিদান দিয়ে গেছেন, কাল ব্যাধি। কালব্যাধি? কিন্তু আমি যে ওকে নিয়ে যেতে এসেছি। হরি হরি, বিষে? মাসি মাসি মাসি, দেখো তোমার ছেলে বেঁচে উঠেছে। এই নাটু, নাটু দেখ, বিষে বেঁচে উঠেছে। চল চল চল, অনেক কাজ পড়ে আছে, শুয়ে থাকলে হবে। চল চল চল। মা, আমি ভালো হয়ে গেছি মা, আমি ভালো হয়ে গেছি। আমার কিছু ভালো হয়ে গেছে, আমার কিছু ভালো হয়ে গেছে। হরি হরি। এই কি করে সম্ভব হলো? ঠাকুর, তুমি কি জাদু জানো? ওরে উলাওটা তো শিশু রে, কোনো ব্যাধি তোকে স্পর্শ করতে পারবে না। ঠাকুর, আরে দেখো দেখো ঠাকুর, এক গোসাই এদিকে আসছে। হরিচাঁদ, হরিচাঁদ আছো গো? হরিচাঁদ? তুমি? তুমি হরিচাঁদ? আরে ওকে হ্যাঁ 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 ঠাকুর, বসুন গোসাই। তুমি আমাকে চিনতে পারলে না তো গোসাই? ঠাকুর, আজ তাহলে আমরা উঠি। আয়, আসি ঠাকুর, আয়, আসি আসি। তোমাকে চেনা চেনা লাগছে ঠাকুর, তুমি বলে দাও ঠাকুর।
সত্যযুগে তুমি ছিলে মহারিষি ভৃগু। আমার বুকে তুমি পদচিহ্ন এঁকে দিয়েছিলে। এই দেখো সেই পদচিহ্ন এখনো আছে গো। তোমার জন্যই এই ক্ষত বিক্ষত শরীর নিয়ে বেঁচে আছি ঠাকুর। তুমি ছাড়া যে আমার আর কেউ নেই ঠাকুর। জানি জানি আমি, তুই পথে পথে ঘুরে বেড়াস, নিজের শরীর ক্ষতবিক্ষত করে তুই প্রায়শ্চিত্ত করছিস। আমি মহা পাপী, পাপ করেছি ঠাকুর। তোমার গায়ে পা তুলে আমি মহা পাপ করেছি। ওরে সত্যযুগে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মধ্যে কি শ্রেষ্ঠ প্রমাণ করার জন্যে ঋষিগণ তোকে পাঠিয়েছিল। হ্যাঁ, আমি তাদের মহত্ব পরীক্ষা করার জন্য ব্রহ্মার সাথে অসভ্য ব্যবহার করেছিলাম ঠাকুর। আমাকে ক্ষমা করো ঠাকুর, আমাকে ক্ষমা করো। তোমার জীবন সার্থক হয়েছে গোসাই। তোমার স্পর্শে আমার বুকের পদচিহ্ন মুছে গেছে। দেখো, তুমি নাম গান করো, আমি এবার শুনি। হরি বল 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 হরি বল। ঠাকুর, তোমার মনটা বেশ কিছুদিন হলো বড় উচাটন। কি খুঁজছো তুমি ঠাকুর? হ্যাঁ ঠাকুর, তোমার চোখের ভাষা পাল্টে গেছে মনে হয়। তুমি যেন কিছু খুঁজে বেড়াচ্ছ। ঠাকুর, আমাদের বলো, আমরা তোমাকে এনে দিচ্ছি। হ্যাঁ রে, আমি খুঁজছি, শুধু খুঁজেই চলেছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। তাই তো বলছি ঠাকুর, একবার বলো, তারপর দেখো এনে দিতে পারি কিনা। পারবি না রে, বড় কঠিন কাজ। ওরে, একজন গুরু হওয়া যেমন কঠিন কাজ, তেমনি একজন প্রকৃত ভক্ত হওয়া অত্যন্ত কঠিন কাজ। জানিস গুরু কখন সার্থক হয়? যখন সে একজন প্রকৃত ভক্ত পায়। ও, তুমি সেই ভক্তের খোঁজ করছো? হ্যাঁ রে। আচ্ছা, ব্রজটা কোথায় গেল বলতো? ওকে দেখতে পাচ্ছি না কেন? ব্রজ, ঠাকুর, লোকে আমাকে ব্রজ পাগল বলে ডাকে। আমি তোমার জন্য ফুল এনেছি, তুমি নেবে না ঠাকুর? এনেছিস? দে, আমি নেব। দে। ব্রজ, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। জানো ঠাকুর, গতবার ওই বাগদিপাড়ায় বিস্তর লোক না খেতে পেয়ে মরেছিল। এবারও বোধহয় তাই হবে। কি করে বুঝলি? চাষাবাদের অবস্থা ভালো নয়। এদিক ওদিক করে কতই বা রোজগার হয় বলো? হ্যাঁ ঠাকুর, নাটু ঠিকই বলেছে। এরপর কিছু না পেলে ওর ওই বন বাজার থেকে এটা সেটা খেয়ে পেট ভরাবে, আর পেটের অসুখে মরবে। ওদের জন্য কিছু করা যায় না ঠাকুর? হ্যাঁ ঠাকুর, কিছু করা যায় না। কেন করা যাবে না? শোন, আমরা কাজ করব, চাষাবাদের কাজ করব, কুমোরের কাজ করব, আর তাতে যা লাভ হবে তাতে একটা পরিবার খুব ভালো করে চলে যাবে। কি বলিস? ঠিক বলেছে ঠাকুর, প্রয়োজনে আমরা অসুরের মতো শক্তি ধরতে পারি। আর তার সাথে তোমার ওই পাগলা বোঝে যদি যোগ দেয়, তাহলে তো কথাই নেই। ঠাকুর, শীঘ্রই চলো। কোথায়? ওই নদীর ধারে একজন এসেছে, সে নাকি বিরাট তান্ত্রিক। তার মুখের কথায় কত রোগ রাগে সেরে যাচ্ছে। চলো না ঠাকুর, তোমাকে সেখানে নিয়ে যাই। চল বিষে।
চল নাটু, চলো দেখেই আসি। চল। চলো চলো ঠাকুর, একবার দেখেই আসি। চলো। বাবা, তোমার এই আশীর্বাদ পেয়ে আমার শরীর সুস্থ হয়েছে, আমার প্রণাম গ্রহণ করো বাবা। বড্ড আরাধন করিস, দেখছিস না বাবা ধামে বসেছে। নে একে একে বল, নে তুই বল। বাবা, আমার 2 বছর বিয়ে হয়েছে, এখনো কোনো সন্তান হয়নি। দে নে, শোধন করে দিলাম। রোজ রাত্রে শোবার আগে তোর বউকে এই ফুল দেওয়া জল খাইয়ে দিবি, যা। এই তোরা যা, তো তোরা যা, তোরা যা। ঠাকুর, আমার জীবন তোমার চরণে উৎসর্গ করে দিলাম। হরি বল, হরি বল। এই যে গিন্নি, বলছিলাম হরির কাণ্ড শুনেছো? ও আর নতুন কি, সেই কবে বিষে রাখালকে জমের বাড়ি থেকে ফিরিয়ে আনলে সেই দিন থেকেই তো চলছে। হ্যাঁ, ভগবানের লীলা সাধারণ মানুষ কি আর বুঝতে পারে? তুমি ঠিকই বলেছ, এই তো আজই শুনলুম ভিন গায়ের কোন পণ্ডিত নাকি তার নিজের গলার মালা খুলে ওর পায়ের কাছে রেখেছে। আরে হ্যাঁ গো, সেই কথাটাই তো তোমায় বলতে যাচ্ছিলাম আমি। একটা কথা বলবো? বলো না। হরিকে এবার বিয়ে দিন। হঠাৎ হরির বিয়ের কথা উঠছে কেন? ওকে আমি গর্ভে ধরেছি, ওর নারী নক্ষত্র আমি জানি, তাই ওকে আমি সংসারে বাঁধতে চাইছি। তুমি মিছেই আশঙ্কা করছো গিন্নি, সংসার ওকে বাঁধতে পারবে না। তুমি দেখে নিও, ও সংসারের মধ্যে থেকেও ঠিকই নিজের কাজটা করে যাবে। তাহলে কি ওর বিয়ে দেবে না? আমি কি একবারও তোমাকে সে কথা বলেছি? আমি নিশ্চয়ই হরির বিয়ে দেব। আর শুধু হরি কেন, আমি একে একে আমার 5টা পুত্রের বিয়ে দেব। আচ্ছা, নাও বাবা, মুড়ি খাও। মা আমার ধাইমা বলেছিলেন ও নাকি কোনো সাধারণ মেয়ে নয়। কুলগুরু বলেন কোনো আত্মিক শক্তিধর পুরুষ ছাড়া কেউ ওর পাত্র হতে পারে না। আমার দিকে তাকিয়ে কি ভাবছো? বস মা, বস। আসলে মেয়েরা বড় হলে বাপ মায়ের চিন্তা অনেক বেড়ে যায়। আমি তোমার চিন্তা বাড়াচ্ছি বাবা? এই না না, এই দেখো কি বলতে আমি কি বলে ফেলেছি। তুই ওসব নিয়ে কিছু মনে করিস না মা। দেখ মা, পিতা হিসাবে তোকে উপযুক্ত পাত্রের হাতে পাত্রস্থ করা আমার নৈতিক কর্তব্য। কিন্তু উপযুক্ত পাত্রের সন্ধান আমি এখনো পাইনি, যে প্রকৃত অর্থে ধর্মপ্রাণ, ক্ষমতাবান এবং বীর্যবান হবে। তবে তুই ও নিয়ে কিছু ভাবিস না, আমি তোর জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করবই। আমার ইষ্টদেবতাই তার সন্ধান করে দেবেন। যশবন্ত বাবু বাড়ি আছেন? যশবন্ত বাবু? কে? আগে নমস্কার হই মহাশয়। জয় হরি। তা আপনি? আগে আমার নাম লোচন প্রামাণিক, ওই জিকে বাড়িতে থাকি। ও তা দাঁড়ান, এখানটায় বসুন। বলুন মহাশয়, আপনি হয়তো আমাকে চিনবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করেই চিনি। বিষয়টা হলো, আমার একটি বিবাহযোগ্য কন্যা আছে। নিজের মেয়ে বলে বলছি না, রূপে গুণে একেবারে সাক্ষাৎ লক্ষ্মী। জন্মের সময় ধাইমা বলেছিলেন ও নাকি কোনো সাধারণ মেয়ে নয়। আমার কুলগুরুও বলেন কোনো আত্মিক শক্তিধর পুরুষ ছাড়া কেউ নাকি ওর পাত্র হতে পারে না।
হ্যাঁ, সবই তো বুঝলুম, কিন্তু আপনি আমার কাছে কেন এসেছেন সেটা বোধগম্য হলো না। মহাশয়, আমার ইষ্ট দেবতার কাছে জেনেছি আপনার মধ্যম পুত্র নাকি সাক্ষাৎ দেবতা। তাই তার কাছেই আমি আমার একমাত্র কন্যাকে নিবেদন করতে চাই। এখন আপনার অনুগ্রহ। জয় হরি, জয় হরি। মহাশয়, মহাশয়, আপনি তাহলে কথা দিচ্ছেন? দিলাম দিলাম লোচন বাবু, দিলাম। ওং নমঃ বিষ্ণু, ওং নমঃ বিষ্ণু, ওং নমঃ বিষ্ণু। কই কোনেকে নিয়ে আসুন। আরে ও শ্যামল, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা শান্তিমাকে নিয়ে আয়, যা যা যা, চট করে যা। শান্তি দেবীর হরি চাঁদের হচ্ছে আজ পিয়া রে, হচ্ছে আজ পিয়া। শান্তি দেবীর হরি চাঁদের হচ্ছে আজ পিয়া রে, হচ্ছে আজ পিয়া। কি অপরূপ মানিয়েছে রে, ওরে কি অপরূপ মানিয়েছে, যেন নদের নিমাই কৃষ্ণ পিয়া। শান্তি দেবীর হরি চাঁদের হচ্ছে আজ পিয়া রে, হচ্ছে আজ পিয়া। শান্তি দেবীর হরি চাঁদের হচ্ছে আজ পিয়া রে, হচ্ছে আজ পিয়া। পাষাণ বুকে চেপে পিতা বলে ও মা শান্তি। পাষাণ বুকে চেপে রে পিতা বলে ও মা শান্তি। ও যে তোর জনম জনম ছিল মাগো সাথী। তোমাদের ছেড়ে পরের ঘরে, তোমাদের ছেড়ে পরের ঘরে আমি থাকবো যে কেমন করিয়া। শান্তি দেবীর হরি চাঁদের হচ্ছে আজ পিয়া রে, হচ্ছে আজ পিয়া। শান্তি দেবীর হরি চাঁদের হচ্ছে আজ পিয়া রে, হচ্ছে আজ পিয়া। কি সুন্দর লাগছে তোমায়। আজ থেকে তুমি আমার সহধর্মিণী। আমার সব কাজে সামান্য হলেও তোমার কিন্তু একটা ভূমিকা থাকবে। এ আমার পরম সৌভাগ্য। সৌভাগ্য তো আমারও কিছু কম নাই শান্তি। শুভ যোগে তুমি এই পৃথিবীতে এসেছো। তোমার দেহের সবকটি লক্ষণই অত্যন্ত কল্যাণকর। এভাবে বলবেন না। এ তো আমার কথা নয় শান্তি। স্বয়ং ধাত্রীমাই তোমার বিষয়ে বলেছিল তুমি সামান্য মেয়ে নও। আজ আমি বলছি তুমি অসামান্য। সেই ছোটবেলা থেকে শুনে এসেছি আমি অসামান্য, কিন্তু কেন যে অসামান্য সেটাই বুঝতে পারিনি। এই কথাটা শুনলে বড় ভয় হয়। ভয় কেন? সবাই বলতো আমি অসাধারণ,
তার সঙ্গে এও বলতো যে এ মেয়ে সংসার পেলে হয়, আর যদি পায়ও স্বামী কদিন ঘর করে সেটাই দেখবার। ভয় নেই তোমার। তোমাকে ছেড়ে, এই সংসার ছেড়ে আমি হিমালয়ে গিয়ে লুকোবো না। তুমি তো জানো শান্তি, আমাকে নিয়ে, আমাকে ঘিরে সাধারণ মানুষের কি অসীম আস্থা, কি অস্বাভাবিক বিশ্বাস। শান্তি, আমি সেই সাধারণ, অতি সাধারণ মধ্যবিত্ত মানুষের মধ্যেই বেঁচে থাকতে চাই। তাদের ভালো, তাদের কল্যাণ, মানে আমারই ভালো, আমারই কল্যাণ। এত সুন্দর করে কথা বলেন আপনি। আপনি মৃত মানুষকে জীবন দান করতে পারেন। না 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 শান্তি, এটা ঠিক নয়। মানুষের ইচ্ছা শক্তি, মানুষের কর্ম। শান্তি, তোমার যদি ইচ্ছা শক্তি জোর থাকে তাহলে তুমিও কিন্তু অসাধ্য কাজ সাধন করতে পারবে। আপনি আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আপনার যোগ্য সঙ্গিনী হতে পারি। আশীর্বাদ করছি। কিছু বলছো না যে? আমি বেশ বুঝতে পারছি গিন্নি, এখানকার মায়া আমাকে ত্যাগ করতে হবে। হঠাৎ এমন কথা বলছো কেন? দেখো, সংসারের কর্ম আমি সমাধা করলাম, 5-5টা পুত্রের বিবাহ দিলাম, অন্তর দিয়ে হরির সেবাও করেছি। সমাজের চোখে যারা নিচু শ্রেণীর মানুষ, তাদের কানে নাম গান শোনাতে পেরেছি। তারা তো তোমাকে ভালোবাসে, ভক্তিও করে। তা তবে কি জানো গিন্নি, এখনো অনেক কাজ বাকি রয়ে গেল। তবে হ্যাঁ, এটা আমাদের সৌভাগ্য যে হরির মতো ছেলে আমাদের সংসারে এসেছে। তুমি দেখে নিও, ওর নাম কিন্তু একদিন 10 দিকে ছড়িয়ে পড়বে। তোমার দায়িত্ব অনেক বেড়ে গেল গিন্নি। অতদিন মা অন্নপূর্ণা হয়ে সবার মুখে অন্ন জুগিয়েছে, এবার আমার অবর্তমানে। এমন কথা বলো না, এরকম অলক্ষণে কথা কখনো বলো না। তুমি এবার একটু ঘুমানোর চেষ্টা করো দেখি। হ্যাঁ, খুব পরিশ্রান্ত লাগছে, এবার সত্যি একটু ঘুমোবো। আচ্ছা, হরি কোথায় বলো তো? ওকে না আমার খুব দেখতে ইচ্ছে করছে। ও কি এই সময় বাড়িতে থাকে? দেখো কোথায় ঘুরে বেড়াচ্ছে। আমি বৌমাকে বলে রাখছি, হরি ফিরলে তোমার সঙ্গে দেখা করতে বলবো। জানো, শুনেছি অনেক দূর দূর থেকে লোক আসছে আমাদের হরিকে শুধু একবার চোখে দেখা দেখবার আশায়। ও যে ভগবানের আরেক রূপ, এমন সন্তানের পিতা হতে পেরে আমার জীবন ধন্য। কি তৃপ্তি, কি তৃপ্তি। আচ্ছা ঠাকুর, কেন এমন হয় বলো তো? কিসের কি হয় বলতো? এই যে তোমাকে দেখলে, তোমার পাশে থাকলেই মনে হয় আমি সব কাজই পারবো, যতই কঠিনই হোক না কেন। ঠিক বলেছিস, আমারও তাই হয়। এই তো সেদিন ডিঙি বেয়ে ওপারে যাব, এমন সময় মাঝ নদীতে উঠল তুফান, ডিঙিতে জল প্রায় ঠোকে ঠোকে। বিশ্বাস করো ঠাকুর, স্মরণ করলাম তোমাকে,
ব্যাস, মুহূর্তে সব শান্ত হয়ে গেল। ঠাকুর, কেন এমন হয়? এর উত্তর আমি কি করে দিই বল? আর তোদের বলি, এই ব্যাপার নিয়ে তোরা আর মাথা ঘামাস না। ওরে, মানুষের মনের ইচ্ছে, তার শক্তিকে সম্মান দিতে শেখ, দেখবি তোরাও পারবি। হ্যাঁ রে নাটু, তুই তখন থেকে ওখানে কি করছিস? ওই যে তুমি বলে দড়ি পাকাতে। কেন? তুমি বললে তাই পাকাচ্ছি। ওরে, তুই বিশ্বাস আমাকে জিজ্ঞেস করবি না? শোন, বিশ্বাস আর ইচ্ছে দুটো মিলে গেলে তুই তো মহামানব রে। তোর মতো শক্তি আর কার আছে? মেলা 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 ওটাকে আমার আমার বড় দেরি হয়ে গেল রে। আমার জন্য কেমন লাগছে তোর? বড় কত দেরি হয়ে গেল। ঠাকুর, কি হলো ঠাকুর? ঠাকুর, 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 বড় দেরি হয়ে গেল। মা, বাবা কি আমায় ডেকেছেন? হ্যাঁ, তুই বস, আমি দেখে দিচ্ছি। তোমার বৌমা বলল। দাঁড়া, শুনছো? হ্যাঁ গো, শুনছো? তুমি হরিকে ডেকেছিলে তো? তোমার সঙ্গে দেখা করার জন্য হরি এসেছে, শুনছো? কি গো, শুনছো? বাবা বাবা চলে গেছেন মা। মা, মা গো, মা সবসময় এরকম চোখের জল ফেললে হবে? তুমি বলো না মা, আমাদের এখন কি করা উচিত? এ প্রশ্নের উত্তর আমিও ঠিক বুঝে উঠতে পারছি না বাবা। আচ্ছা মা, তুমি বলো তো, ওই জমিদারের গোমস্তার হাতে টাকা দিয়ে আমি কি খুব ভুল করেছি মা? না বাবা, জমিদারের কাছে প্রজারা সন্তান সম। আবার সেই জমিদার বিপদে পড়লে প্রজারাই তো পাশে এসে দাঁড়ায়। হ্যাঁ মা, তাই তো আমি ওই সফলডাঙ্গা জমিদার সূর্যমণির দুঃসময়ে তার গোমস্তার হাতে 700 মুদ্রা ঋণ দিয়েছিলাম। জানো মা, ওই ঋণ পরিশোধের কোনো লক্ষণই আমি দেখছি না। তুই এক কাজ কর, তুই আর একবার গিয়ে গোমস্তার সঙ্গে দেখা কর। হ্যাঁ, তাই যাব মা। কে এত বড় স্পর্ধা? একজন সামান্য প্রজা হয়ে সে এত বড় কথা বললো? শুধু কি বললো, একেবারে এই মারে কি সেই মারে। বাপরে বাপ! তারপর তুই কি বললি? আমি বললুম, কাচারি বাড়ির অবস্থা তো ভালো নয়, এই বছর খাজনা আদায় হয়নি কোনোটে। তাই আমি ওই কৃষ্ণ দাসের কাছ থেকে 2 মাস সময় চেয়েছিলাম। তারপর আর কি বললে, কত সময় তো নিলে, টাকাটা হাত পেতে নিতে পারেন, আর দেওয়ার সময় বুঝি গায়ে পোকা ধরে। না না না, এই বেয়াদবি আমি সহ্য করবো না। শুধু কি কৃষ্ণ দাস একা বলল? 5 ভাই একসাথে এসে একেবারে দক্ষ বানিয়ে দিয়েছিল। ওরে বাপ রে বাপ! ভয় না, আমার এই পেরানটা এখনো কেমন যেন আনচান করছে বাবু। দাদা, কৃষ্ণচাঁদ তো আমাদের টাকাটা ধার দিয়ে উপকার করেছিল, তুমি
তুমি তো টাকাটা ফিরিয়ে দাও না। পার্বতী, জমিদারি এত সহজে চালানো যায় না। জমিদারের দুঃসময় তার পাশে দাঁড়ানো একটা প্রজার কর্তব্য। কৃষ্ণচাঁদ সেই কাজটাই করেছে, এর বেশি কিছু করেনি। ওকে এমন শাস্তি দেবো যে দাদা, মার সঙ্গে একবার আলোচনা করে। মার বয়স হয়েছে পার্বতী, মাকে সব ব্যাপারে জড়িও না। তাছাড়া একটা প্রজার এই ঔদ্ধত্য মাও মেনে নেবেন না। মজা আমি দেখাবো, দাঁড়াও। হ্যাঁ শুনুন, আপনি এই যাত্রা খাতায় দেখুন তো ওর বকেয়া খাজনা কত আছে, তাড়াতাড়ি দেখবেন। হ্যাঁ, কত? দু বছরের খাজনা বকেয়া বুঝুন। ওর পিঠে যদি আমি ঘুঘু না চড়াতে পারি তাহলে আমিও জমিদার সূর্যমণি নয়। আপনি এক কাজ করুন, আপনি সরকার বাহাদুরের কাছ থেকে ওর উচ্ছেদের কাগজ বার করুন, ঠিক আছে? তাড়াতাড়ি যান। ও গ্রাম থেকে উচ্ছেদ না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আমি এক্ষুনি যাচ্ছি হুজুর, এক্ষুনি। চল হুজুরের কাছে। কেন 8 বছরে খাজনা দিলি না বল? হুজুর, আমি তো কোনোদিন কোনো বছর খাজনা বাকি রাখিনি হুজুর। এবছর আমার ছেলেটা মরো অবস্থা, তাই ওকে নিয়ে শহরে গিয়ে ডাক্তার দেখাতে আমি সর্বশান্ত হয়েছি হুজুর। হুজুর, তবু আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারলাম না হুজুর। আমাকে দেও খাজনা নিয়ে তুই শহরে গিয়ে ওস্তাদি করেছিস। এই মার চাবুক, মার বেড়াকে এমন চাবুক মারবি যেন গায়ের আর কেউ কাজ করতে সাহস না পায়। মা, কে? ও পার্বতী, কিছু বলবে? হ্যাঁ মা, আমার কিছু বলার আছে। তো এখনই সেটা বলতে হবে? ঠিক আছে মা, আমি তাহলে পরেই আসবো। কথাটা বলে যাও। মা, তুমি তো জানো যশোবন্তের মৃত্যুর পর তার ছেলেদের খাজনা দেওয়ার কথা ছিল, কিন্তু পার্বতী, তুমি কি জমিদারি সংক্রান্ত কথা বলতে এখানে ছুটে এসেছো? হ্যাঁ মা, আমার কিছু বলার আছে, তোমার সেটা শোনা দরকার। কিন্তু আমার কি শোনা দরকার না দরকার সেটাও কি তুমি ঠিক করে দেবে? কিন্তু মা, পার্বতী, তোমার বাবার মৃত্যুর পর সূর্যই জমিদার। ছোট ভাই হিসাবে তুমি তার সঙ্গে সঙ্গে থাকতে পারো, এই মাত্র। তার মানে এই নয় যে তুমি তার কাজের সমালোচনা করবে। সে অধিকার তোমার এখনো জন্মায়নি। আর একটা কথা, জমিদারি চালানোটা অত সহজ কাজ নয়। এতে অনেক জটিলতা, অনেক বাঁকা চোরা পথ চলতে হয়। আগে দাদার সঙ্গে থেকে সেই অভিজ্ঞতা সঞ্চয় করো, তারপর এসো জমিদারি সংক্রান্ত বিষয়ে আমার সঙ্গে কথা বলতে। তার আগে নয়। তুমি এখন যেতে পারো। তুমি এখানে এলে কেন মা? তোমার কাছে আমি না হয় যেতাম। তাহলে তোমার প্রয়োজনটাই আগে বলো। হ্যাঁ, ওই সরকার বাহাদুরের কাছ থেকে খাজনা আদায়ের জন্য চিঠি এসেছে। এই বিষয়ে আমিও তোমার সঙ্গে কথা বলতে এখানে এসেছি। কিন্তু মা, কোষাগারের অবস্থা তো প্রায় শূন্য। কেন? খাজনা কি ঠিক মতো আদায় হচ্ছে না? অনাবৃষ্টির জন্য এবারে তো ফলন খুব কম হয়েছে। এর আগেও একাধিকবার এমনই ফসল কম হয়েছিল, কিন্তু নিয়মিতভাবে
তখন কোষাগারের খাজনা জমা পড়েছিল, সেটা তোমার বাবার সময়ও অন্যথা হয়নি। মা, এবারও তাই হবে। আমরা প্রত্যেকটা প্রজার কাছে গিয়ে খাজনার জন্য তাগাদা করছি লোক দিয়ে। তাই করবে, কোর্ট কাছারি করে যেভাবেই হোক খাজনা যেন কোষাগারে ঠিক মতো জমা পড়ে, এটাই আমার আদেশ। ঠিক আছে মা, তাই হবে। মানুষকে বাদ দিয়ে যেমন ধর্ম হয় না, তেমনি ধর্ম ছাড়া মানুষের কোনো সাধনায় পূর্ণতা লাভ করে না। মানুষে মানুষে মিশে গিয়ে এমন এক মানুষের সৃষ্টি হবে যা সময়ের সঙ্গে গতি রেখে দলিত পতিতদের জীবনে এক নতুন দিনের সূচনা করবে। কই হে, কৃষ্ণদাস বাবু বাড়ি আছো নাকি? কৃষ্ণদাস বাবু, আরে ও কৃষ্ণদাস বাবু। ও আপনি? বিলক্ষণ আমি, বিলক্ষণ আমি। ইচ্ছে ছিল না মোটে আসার, তবু ভাবলাম ওই একবার দেখা করি যাই। আপনি বাইরে কোথাও যাচ্ছেন নাকি? এই বয়সে গ্রাম ছেড়ে আর কোথায় যাব বলেন? ও, কেন এসেছি সেটা তো জিজ্ঞেস করলে না। নিশ্চয়ই আমার টাকাটা পরিশোধের জন্য নয়। এই দেখো, সে কথা কি এখন আর ওই তোমার আমার মধ্যে আছে? সে তো এখন ওই কোর্ট কাছারির ব্যাপার। তাহলে এসেছেন কি জন্য? ওই স্যার ভাবলাম একবার দেখা করি যাই। এরপর কবে কোথায় কখন দেখা হবে, মানে আদপেই দেখা হবে কি না, মানে ওই বয়স হচ্ছে তো। ঠিক করে বলুন তো আপনি কি বলতে চান? কিচ্ছু না, কিচ্ছু না, শুধু সরকার বাহাদুরের একখান চিঠি। চিঠি? কিসের চিঠি? খুলে পড়লি সব বুঝতে পারবে। যদি চিঠিটা আমি না নিই? তাহলে যে কি হবে সে তো আর আমি বলতে পারবো না, সেটা ওই সরকার বাহাদুরের কাজ। আমি বলে এ পদে আসলুম, ভালো চিঠিটা দিয়ে যাই, নাইলে তো আর আমার কাজ নয়। না, চিঠিটা তোমাদের উচ্ছেদের কাগজ। উচ্ছেদ? কিসের উচ্ছেদ? তাই বলে দেখা করে গেলুম, বোঝা গেল। আমি বলেন এখন চলি। হ্যাঁ, রাতে সুরটি বেঁধে ঘুরে বেড়াই আপন সাথে। আমি একটা রাতে সুরটি বেঁধে ঘুরে বেড়াই আপন সাথে। আমি মনের মানুষ খুঁজে বেড়াই, মনের মানুষ। আমি মনের মানুষ খুঁজে বেড়াই, কোথায় গেলে পাই গো তারে।
মানুষের জীবনে সুখ দুঃখ দুটোই থাকে, কখনো আলো কখনো অন্ধকার। আমরা এখন সেই অন্ধকারের মধ্য দিয়েই চলেছি। মা মা আমি ঠিক বুঝতে পারছি না এরপর আমাদের সংসার কিভাবে চলবে। সবকিছু হারিয়ে তো আমরা পথের ভিখারি হয়ে গেলাম। মা শান্ত হ বাবা। তোর বাবা ছিলেন একজন নিষ্ঠাবান বৈষ্ণব। তেমনি একজন ব্রাহ্মণ চন্দ্রপ্রতাপ খুব কষ্ট পেয়েছিলেন। ব্রাহ্মণকে বাবা কিছু বলেননি মা? তোমাকে একটা কথা বলবো জানো, কালকে সারা রাত আমরা সবাই সম্বন্ধে মানুষ, আগামীকাল আমাদের কি হবে আমরা জানি না। জমিদার যখন আমাদের থেকে সফলভাবে ছিল তখন আমি 10 শতক মুদ্রা গোপনে আনতে পেরেছি। আমরা প্রাণ দিয়ে পরিশ্রম করে তার সার্থক করতে। হ্যাঁ দাদা, আমাদের এখন কাজের মাধ্যমে আমরা আবার ঠিক বলেছি। আমার যে অর্থ আছে সেটা আমরা ভাগ করে নিই। আমরা কিন্তু যে যার কর্ম করি। খুব ভালো কথা দাদা। জানো আমরা যে যার মতো মাথা খাটিয়ে অনেক অর্থ উপার্জন করতে পারবো। হ্যাঁ দাদা, ঠিক বলেছি। এত কষ্টের দিন আর আমাদের থাকবে না। তোমার কোনো আপত্তি হবে না তো মা? না বাবা, তোমরা সুখে থাকো, এটাই তো মায়ের কাছে সবচেয়ে বড় সান্ত্বনা। হরি 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 হরি। বিশাল, তুই এত হাঁপাচ্ছিস কেন? ব্রজ 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 কি ব্রজ হারিয়ে যাবে রে। কি বলছিস তুই? তুমি তুমি সফল নামে গ্রাম থেকে চলে আসার দুঃখে সে নিজের মুখে নিজে ঘুষি মেরে আত্মহত্যা করেছে। সাতকড়ি, দেখো তো কৃষ্ণদাস কোথায় আছে, ডাকো। যে আজ্ঞে। কৃষ্ণদাস বাবু আছেন? ও কৃষ্ণদাস বাবু। বাবা কৃষ্ণদাস, আমি তোমার কাছেই এসেছি। আসুন কর্তামা, কিন্তু আপনি এসেছেন আমি যে কোথায় বসাই, মানে আমরা নিচু জাত। না না না, আমি বসতে আসেনি, আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বাবা। ফিরিয়ে নিয়ে যেতে? হ্যাঁ, ফিরিয়ে নিয়ে যেতে। তোমাদের এইভাবে যে ভিটে ছাড়া করা হয়েছে আমি জানতাম না। তুমি বিশ্বাস করো, আমি জানলে কখনো এমন কাজ আমি করতে দিতাম না। কর্তামা, কর্তামা যা হবার তো তা হয়ে গেছে, এসব কথা নিয়ে আর। কৃষ্ণদাস, তোমার ভাই হরিচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুরের নাম আজ সকলের মুখে মুখে, সবাই তাকে চেনে। সেই পুণ্যাত্মা মানুষ আমারই সফল ডাঙায় বাস করতেন, এটা কি আমার কম গর্বের কথা? জানো বাবা, তোমাদের অবর্তমানে আমাদের খুব ক্ষতি হয়ে গেছে। ক্ষতি হয়ে গেছে? হ্যাঁ, আমাদের গোমস্তা, তুমি তো দেখেছিলে তাকে, গোমস্তাকে সাপে কামড়েছে। তিনি আর আমাদের মধ্যে নেই। তাছাড়া অত বড়
গোলা ভরা ধান, ওই কাছারি বাড়ি সমস্ত পুড়ে ছারখার হয়ে গেছে। সে কি করতো মা? সেই জন্যই তো আমি ছুটে এসেছি। তুমি চলো, আমি তোমাদের নিজেদের ভিটেতে আমি তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। সমস্ত জমি জমা যা আছে আমি সব বন্দোবস্ত করে দেব। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমাদের ব্যবস্থা করে দেব। তোমরা না বলো না, চলো তোমাদের ভিটেতে চলো। কিন্তু কিন্তু কর্তামা, রামরত্ন রায় সযত্নে আমাদের আশ্রয় দিয়েছেন, তার মতো পুণ্যাত্মাকে আঘাত দিয়ে চলে যাবার কথা আমি কল্পনাই করতে পারি না কর্তামা। ও যেতে পারো না না? ও আচ্ছা কৃষ্ণদাস, তোর মা কি এখানে আছে? মা মা হ্যাঁ মা। হ্যাঁ, আমি এখানেই আছি, বলুন। আপনার কাছে আমার একটা আবেদন আছে। আমি সব শুনেছি। আমি মানছি আমার ছেলেদেরই সব দোষ, তবু বলি এই সামান্য দোষ ক্ষমা করে আপনার ভিটেতে ফিরে চলুন। সামান্য দোষ? টাকা ধার নিয়ে তা অস্বীকার করা সামান্য দোষ? আর তার জন্য আইনের কৌশলে ভিটে ছাড়া করা, সেটাও সামান্য দোষ? আপনি ঠিকই বলেছেন। এতদিন আমি ঐশ্বর্যের মোহে অন্ধ হয়েছিলাম, প্রজাদের মানুষ বলে মনে করিনি। অথচ তাদের পরিশ্রমের ফসলেই আমার ভান্ডার পূর্ণ হয়েছে। এতেই আমাদের অহংকার, আমাদের গম্ভ। ওদের দুঃখ কষ্টের কথা কোনোদিনও ভেবে দেখিনি, চোখ মেলে তাকাইনি পর্যন্ত। পাপ পাপ মহাপাপ মহাপাপ। শুনুন মা, আপনি একজন মা। কিছুক্ষণ আগে আপনাকে আমি বলেছিলাম আপনি আমাকে ক্ষমা করুন, কিন্তু এখন আমি বলছি আপনি ক্ষমা করবেন না, আমাকে ক্ষমা করবেন না। আপনি একদম সার্থক মা, আপনি রত্ন গর্বা, নইলে আমার ভগবান তুল্য সন্তানের মা হন আপনি। অথচ আমি আমার সন্তান আমারই জন্য না না, আপনি আমাকে অভিশাপ দিন। আমি বলছি আপনি আমাকে অভিশাপ দিন। আপনি মা হয়ে আমাকে অভিশাপ দিন, যাতে আমি পাপ মুক্ত হতে পারি। যেন পথে যেতে যেতেই আমার সর্বাঘাতে মৃত্যু হয়, ওই পাপ পুরিতে আমাকে যেন আর ফিরে যেতে না হয়। আমি মুক্ত হতে চাই। মা গো, আমাকে আপনি অভিশাপ দিন, আমাকে অভিশাপ দিন, আমাকে অভিশাপ দিন। মা, মেজবু, এসো, বসো। কিছু বলবে মা? বলছিলাম কি মা, তোমার ছেলে তো অনেক দিন হয় ঘর ছাড়া, বলে গেছিল এই ফাগুনেই ফিরবেন, কিন্তু তোমায় কি কিছু বলে গেছে মা? আমাকেও তো ওই একই কথা বলে গেছে মেজবু। হরি মল্লকান দিতে গেছে, সেখান থেকে আরো কয়েক জায়গায় যাবে। তাহলে কি অনেক দেরি হবে না?
আমি জানি মা, এই সময় সব মেয়েই চায় স্বামীরা কাছে থাক, কিন্তু হরির কাঁধে যে অনেক দায়িত্ব। তুমি তো সবই বোঝো মেজ বউ। আমি সবই জানি মা, আমি সবই বুঝি। সংসারে থেকেও সাধারণ মানুষের জন্য ভাবা, সমাজের নিচু স্তরের মানুষদের স্বীকৃতি দেওয়া, তাদের জন্য কাজ করা, এসব এসব বড় কঠিন কাজ মা। তোমাকে তো নতুন করে কিছু বোঝানোর নেই মা, তুমি বুদ্ধিমতী। কিন্তু মা, কোনো কিন্তু নয় মেজ বউ। মনে রেখো, হরি মানুষের কল্যাণে ব্রতী হয়েছে, তুমি তাকে সহায়তা করছো। ভগবান তোমার মঙ্গল করবেন। মা, এই সময় কোনো রকম দুশ্চিন্তা করো না মেজ বউ। যে আসছে তার কথা ভেবে তোমাকে যে সুস্থ থাকতে হবে, তোমাকে যে চিন্তামুক্ত থাকতে হবে, না হলে তোমার সন্তানের যে ক্ষতি হবে বৌমা। আমি বলছি, তুমি সুখী হবে, তুমি সুসন্তানের জননী হবে। হ্যাঁ বৌমা। কর্ম মাত্রই লক্ষ্যমূলক। প্রত্যেক কর্মের পিছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকেই। এই যে বিরাট বিশ্বজগৎ, বিশ্ব সৃষ্টি, এর কি কোনো উদ্দেশ্য নেই? বৈদিক ঋষিগণ, চিন্তাশীল দার্শনিকেরা এই সব প্রশ্ন তুলেছেন। শ্রুতি এই সব প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেছেন, বহুশ্যাম, অর্থাৎ বহু হইবার ইচ্ছা পোষণ করেছেন। বহু হইবার ইচ্ছায় এই জগতের সৃষ্টি। এই সৃষ্টি লীলা ছাড়া ব্রহ্মের আর একটা লীলা আছে, নিত্য লীলা। সৃষ্টি লীলা পরিণামমূলক, নিত্য লীলা অপরিণামী। আজ এই পর্যন্তই। তোমাদের কাছে আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আছে। বলুন প্রভু। আমি অদ্বৈত পণ্ডিত। লোকে বলে দিগ্বিজয়ী, সর্বশাস্ত্র বিশারদ। আমি দিগ্বিজয়ী কিনা তা সময়ই বলবে, কিন্তু একটা বিষয় আমি বিস্মিত না হয়ে পাচ্ছি না। কি অপরাধ হয়েছে আমাদের প্রভু? আজকের এই আলোচনা সভায় উপস্থিত ভক্তের হার এত নগণ্য কেন? ওরাকান্দি খেলার মাঠে আজ হরিচাঁদ ঠাকুর আসছেন, তাই সবাই। ও, হরিচাঁদ ঠাকুর। প্রভু, বাড়ি যাবে না? অনেক দিন ধরেই তো বাড়িতে যাও না। তুইও তো আমার সঙ্গে অনেক দিন ঘুরছিস, তো ভাবছি গ্রামে ফেরার আগে একবার মল্লাকাদি ঘুরে যাব। বেশ, তাই চলো। চল। ধর। প্রভু, প্রভু, এ কি দেখলাম? পূর্ণ ব্রহ্ম হরি। প্রভু, তুমি সাক্ষাৎ অবতার, তুমি সাক্ষাৎ অবতার। তুই যা দেখলি তা তুই দেখিসনি। লে চল। কোথায় যেন একে দেখেছি। কোথায়? আমাকে কি খুব অচেনা ঠিকছে তোমার? আমি কিন্তু তোমাকে চিনি। তুমি সর্বশাস্ত্র বিশারদ, অদ্বৈত পণ্ডিত। সেটাই তো স্বাভাবিক। শাস্ত্রতত্ত্ব আলোচনায় তুমি পারঙ্গম। একাধিক পণ্ডিতকে হারিয়ে তুমি দিগ্বিজয়ী আখ্যা পেয়েছ, কিন্তু নিজ ঘরে তুমি কি জিততে পেরেছো? কি বলতে চাইছেন আপনি? তোমার দুই সহধর্মিণীর কলহে
তুমি কি উদ্ভ্রান্ত নও? আপনি কি করে জানলেন? আমি তো আমার স্ত্রীদের কথা আপনাকে বলিনি। পূর্বজন্মে তুমি ছিলে কাশ্মীরি পণ্ডিত কেশব ভট্টাচার্য। গঙ্গা স্তোত্র শ্লোকে তুমি ভুল পড়েছিলে। তখন নদিয়ার সচিমাতার তনয় বালক নিমাই তোমাকে সংশোধন করে দিয়েছিল, মনে পড়ে? এ যুগে সেই আমি হরিচাঁদ। প্রভু, আপনি আমার প্রণাম নেবেন। না জেনে না বুঝে অনেক কটু কথা আপনাকে বলেছি, আমায় ক্ষমা করবেন। তোমার মঙ্গল হোক, গার্হস্থ জীবন তোমার সুখের হোক। সেই কৃপাই করুন প্রভু। হরি বল, হরি বল, হরি বল। হরি বল। খোকা, খোকা, এই খোকা। কে কে? বাবা, বাবা তুমি এত রাতে? আমি তো তোমার পাশে সবসময় থাকবো। আমি দেহ ছেড়ে চলে গেলেও তোমার মধ্যেই আমাকে দেখতে পাবে। তোমার কি এছাড়া আর অন্য কোনো কথা নেই বাবা? খোকা, তুমি এখন বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, এখন উচিত তোমার দায়িত্ব নেওয়া। না না, এক্ষুনি নয়, এখনো তুমি কিছুদিন সময় পাবে। তুমি কি বলতে চাইছো বাবা? সমাজে পিছিয়ে পড়া দলিত পতিতদের মুক্তির জন্যেই মতুয়া ধর্মের উদ্ভব। প্রেমে মাতোয়ারা হয়ে নামগান করাই এর একমাত্র পাথেয়। আমি তো জানি বাবা। এমন একদিন আসবে যেদিন প্রতিটি ঘরে ঘরে মতুয়া সঙ্গের নাম ঘোষিত হবে, আর আমার অবর্তমানে তুমিই নেবে সে দায়িত্ব। তুমি কিচ্ছু চিন্তা করো না বাবা, নিশ্চয়ই আমি সে দায়িত্ব পালন করব। শুনে খুশি হলাম। দেখ, ওই দেখ বারুণীর মেলা, যেখানে উঁচু নিচু, পৃষ্ঠ অস্পৃশ্য, বড় লোক গরিব লোক সব মিলেমিশে একাকার হয়ে গেছে। একাকার হয়ে পুণ্য তিথিতে পুণ্য স্নান করছে। মতুয়া ধর্ম আজ এগিয়ে চলেছে সকলের সঙ্গে। ভগবান আর আজ উঁচু থেকে নিচু তলায় মানুষদের সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে এখানে নেই কোনো মন্ত্র, নেই কোনো ভেদ বিধি, নেই কোনো তিলক কটা ভণ্ডামি। দেখ দেখ, ভালো করে দেখ। কাল দাওয়ায় বাবা আমায় কি দেখালেন? এ কি সত্য, বাস্তব, না দৃষ্টিভ্রম? সব লোক পুকুরে স্নান করে মন্দিরে পুজো দিতে যাচ্ছে। বাবা বললেন বারুণী স্নানের মেলা, কত দোকানপাট, কত সাজ সরঞ্জাম। মনে হলো স্বপ্ন, কিন্তু স্বপ্ন তো নয়, আমার তো স্পষ্ট সব মনে আছে। তবে কি এই মেলাকে কেন্দ্র করেই মতুয়ার ভক্তরা পথে নামবেন? তাহলে আমি এখন কি করব? না, বাবা তো বলেই দিয়েছেন কর্ম ছাড়া মুক্তি নেই, আমাকে এখন ব্যবসাই করতে হবে। তুমি কি জানো তুমি স্মৃতি রোগে আক্রান্ত? হ্যাঁ প্রভু, জানি। আমি তো এসবের কিছুই জানি না। আমি জানি তুই রিপু দমন করেছিস, এখন তুই নামগান করার যোগ্য হয়েছিস, কিন্তু সবার সামনে তোকে যে ওকে একবার মা বলে ডাকতে হবে। বেশ, সকলের সামনে না হয় আমি মা উচ্চারণ করব। কিন্তু মেয়ে, তোমাকেও যে রিপু দমন করতে হবে। ওকে যদি পিতৃজ্ঞানে দেখতে পারো তবেই তোমার রোগ মুক্তি হবে। এই শেষ বেলায় তুমি আমার কাছে কি চাইতে এসেছো তারক? শৈশবে তোমার পিতা কাশীনাথকে তুমি হারিয়েছো। কাশীনাথ ছিল নামকরা কবিয়াল। তোমার কলমের জোর আছে, তুমি হবে নামকরা কবি। ঠাকুর, আমি যা লিখি আমার অন্তর দিয়ে লিখি, আমার বিশ্বাস থেকে লিখি, কিন্তু তা আমি সুরে প্রকাশ করতে পারি না।
তারক, ঠাকুর। তাতে তোমার কষ্ট হয়? হ্যাঁ ঠাকুর, ভীষণ কষ্ট হয়। লোকে বলে আমার স্মৃতিশক্তি প্রখর, আমি টেরও পাই, কিন্তু যেখানে সুর নেই ঠাকুর, সেখানে তো প্রাণও নেই ঠাকুর। আছে, সুর আছে, প্রাণও আছে। একজন কবিয়ালের যা যা দরকার তোমার তোমার সব আছে। আমি তোমার পাত্রী নির্বাচিত করেছি, কিন্তু শুনলাম তুমি নাকি তোমার অসম্মতির কথা তোমার মাকে জানিয়েছো। হ্যাঁ বাবা, সত্যি যদি আমি মতুয়া ধর্মের প্রচারে যাই, তাহলে তো আমাকে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরতে হবে, বিভিন্ন লোকের সঙ্গে কথা বলতে হবে। বিয়ে করলে সে সময় তো আমি পাবো না বাবা। কিন্তু গুরুচাঁদ, সংসার ত্যাগ করে সন্ন্যাসীর জীবনযাপন করা মতুয়ার উদ্দেশ্য নয়। তোমাকে সংসারে থেকেই তোমাকে ধর্ম পালন করতে হবে। আমি তো জানি বাবা, কিন্তু কিন্তু তোমাকে তো সব সময় পাবো না। গুরুচাঁদ, আমি তোমার সঙ্গে সব সময় থাকবো, আর থাকতে আমাকে হবেই। বাবা, তোমার ব্যবসা এখন শ্রীবৃদ্ধি হয়েছে, এখন তোমার উচিত সংসার ধর্ম পালন করা। আর যেন প্রত্যেকটা সাংসারিক মানুষকে যা যা করতে হয় তোমাকেও তাই করতে হবে। তারপর তোমার নামগান, মতুয়া ধর্মের নামগান, আর এতেই তোমার মুক্তি। তারক, অপূর্ব অপূর্ব তোমার লেখনী। ঠাকুর, আপনার কৃপায় সুর আমার কণ্ঠে, আমি নিজেই একটা কবিয়ালের দল খুলে গ্রামে গ্রামে কবি গান গেয়ে বেড়াই আর ধর্মের কথা শোনাই ঠাকুর। হরি বল, হরি বল। তোমার লেখা অনেক কথার সমান, সহজে সহজে মানুষের হৃদয় গিয়ে মেশে। ঠাকুর, তুমি অনেক বড় কাজ করেছো তারক। কিন্তু তারক ঠাকুর, তারপরে তোমাকে যে গার্হস্থ ধর্ম পালন করতে হবে। ঠাকুর, ঠিক আছে, ঠিক আছে, সব ব্যবস্থা আমি করব, তুমি তোমার কাজ করো। ঠাকুর, তাহলে তাহলে ঠাকুর আমি এখন যাই। বিকেলে পাশের গায়ে কবিয়ালের দল বসছে, আমি একটু তৈরি হয়ে নিই ঠাকুর। হ্যাঁ, এসো, তুমি এসো। আমার মানব লীলা শেষ হয়ে আসছে, কিন্তু কাকে কাকে দেব আমার এই গুরুভার? হীরামন নাকি মৃত্যুঞ্জয়? এরা দুজনেই আমার একনিষ্ঠ ভক্ত, কিন্তু কিন্তু এত বড় গুরু দায়িত্ব, না 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 না। তাহলে কি শিব শক্তি সম শ্রী গোলক, নাকি নাকি কৃষ্ণ শক্তি সম শ্রী লোচন? না না না, তাও নয়। রামদাস, নাটু, রাখাল, না না, এত বড় দায়িত্ব নেয়ার যোগ্যতা ওদের নেই। তাহলে তাহলে কে কে নেবে এই গুরু দায়িত্ব? হে মহাশক্তিধর, তুমি বলে দাও মহাদেব, আমি আমি কাকে কাকে দিয়ে যাব এই গুরুভার? তুমি বলে দাও। গুরুচাঁদের মধ্যেই আমাকে পাবি, তোর শক্তি গুরুচাঁদের দেহেই বিলীন হবে। তোর যাবতীয় কর্মভার গুরুচাঁদই বহন করবে। সেই শক্তি সে পেয়েছে। ঠাকুর, আজ তুমি কেমন আছো? 15 দিন অপেক্ষা করে আজ তোমার দর্শন পেলাম ঠাকুর। এই অন্তিম সময় তোদের কাছে পেয়ে বড় ভালো লাগছে রে। তুমি কি বলছো ঠাকুর? ঠাকুর, মহেন্দ্র যোগ আমাকে তো যেতেই হবে রে। আমাদের ছেড়ে তুমি কোথায় যাবে ঠাকুর? ঠাকুর, তুমি কোথায় যাবে?
আমার কায়াটা থাকবে না, আমি গুরুচাঁদের দেহে বিলীন হব। গুরুচাঁদকে তোরা ভক্তি করবি, গুরুচাঁদের মধ্যেই তোরা আমাকে দেখতে পাবি। কি ফুলে পুজিব আজ বাবা হরি চাঁদকে, কি ফুলে পুজিব আজ বাবা হরি চাঁদকে। আমি চির কাঙাল জনম দুঃখী, চির কাঙাল জনম দুঃখী, তাই ডাকি শুধু তোমাকে। কি ফুলে পুজিব আজ বাবা হরি চাঁদকে, কি ফুলে পুজিব আজ বাবা হরি চাঁদকে। বিড়াল, তোমার জন্য নদীর ধারে হরিচাঁদ ঠাকুর অপেক্ষা করছে, তুমি তাড়াতাড়ি যাও। সে কি, নদীর ধারে? চল 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 দেখি। রত্ন ডাঙার বিলে ও কুলে রে, ওকে সাজালেন হরি। রত্ন ডাঙার বিলে